বাংলাদেশ জামাত ইসলাম কেন চিন্তা করবে তারেক জিয়া আসবে কি আসবে না? তাদের বাংলাদেশ জামাত ইসলামের কি লাভ? ইলেকশনের ট্রেনে তো উঠছে, আমরা তারেক জিয়াকে ছাড়াই। আমাদের নাহিদ ইসলামের বাবা বা মা অনেক বড় কেউ না, কিন্তু আমার মনে হয় যে উনি যেই ভূমিকাটা গণঅভ্যুত্থানে রেখেছেন, আপনাকে একদম ডকুমেন্টারি দেখাতে পারি নাহিদ ইসলাম নাহিদ ইসলাম এক দফা নাহিদ ইসলাম আনেননি, একক মহানায়ক বলছি না ভাই, কিন্তু অভ্যুত্থানে তার যে ভূমিকা সেটা সবার আছে। আমাদের এই সরকার বাংলাদেশের এই 16 কোটি মানুষের সরকার, এবং সেটা হচ্ছে এই কনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের বাইরের সরকার। আপনি তাকে 106 নামে বলেন আর যেটা নামে বলেন, কিন্তু সংবিধানের বাইরের সরকার, অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই। আর আমরা সমস্ত দল 53 বছরে এবারই প্রথম সবাই সাইন করতে সক্ষম হয়েছি জুলাই সনদ বলে একটা সনদে। যেমন আপনি এটাকে ম্যাগনা কার্টা বলেন, আর বিল অফ রাইটস বলেন, আর পিটিশন অফ রাইটস, আমরা সবাই স্বাক্ষর করছি। এবং এই স্বাক্ষর করার পর এটা কীভাবে প্রয়োগ হবে সেটাও আমরা নির্ধারণ করছি। তো রাজনৈতিক দলগুলো সমস্ত মানুষকে প্রতিনিধিত্ব করে, তাহলে সমস্ত রাজনৈতিক দল যখন মেনে নিছে এটা হচ্ছে গণভোটের মাধ্যমে হবে, তখন আপনি বলতেই পারেন যে এটা সমস্ত জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে এই সরকার গণভোট দিচ্ছে। তাহলে গণভোটের যে ব্যাপারটা কনস্টিটিউশনে নাই, অন্তর্বর্তী সরকার ব্যবস্থা কনস্টিটিউশনে, গণ উত্থান এই সংবিধানের মধ্যে নেই। সো হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালায় গেছে সেটাও সংবিধানে নাই, হাসিনা যে ইন্ডিয়ার যে দাসত্ব নিছে সেটাও সংবিধানে নাই, হাসিনার 300 জন এমপি যেভাবে পালায় গেছে সেটাও সংবিধানে নাই। সংসদ ভেঙে দেওয়া, প্রধানমন্ত্রীর চিঠি লিখলে সংসদ ভেঙে দিতে হয়, শেখ হাসিনা সেরকম কোনো চিঠিও লেখেনি, সংসদ সেভাবে ভেঙে দেওয়া হয়েছে। সো এই গণভোট, এই লেজিটিমেসি আমাদের জনগণ, আর্টিকেল 7। সো এই নিয়ে দ্বিমত করার কোনো জায়গা নেই। আপনার থার্ড কোশ্চিন ছিল 4টা কোশ্চিনের একটা ভোট। শোনেন, কথা বললে অনেক কিছু কথা বলা যায়। গ্রামের মানুষকে আপনি যে কি বুঝাবেন, গ্রামের মানুষকে যে বুঝাবেন যে এই ভাষাটা তার জন্য না, তার জন্য কি ভাষাটা? শোনো, আমরা এই যে গণভোট করতেছি, গণভোটে তুমি হাতে দিলে উপজেলা একটা কোর্ট হবে বাবা, তোমাকে কোনো মামলা করার জন্য, যেহেতু আমি আইনজীবী সেজন্য বুঝাচ্ছি, তোমাকে কোনো মামলা করার জন্য ঢাকা দৌড়াতে হবে না। আগে রংপুরে তাজেরহাটে যেমন ছিল, যশোরে ছিল, তোমার ওই জন্য কোথায় যেতে হবে? ওখানে যেতে হবে। যখন আপনি এইভাবে বুঝাবেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা, মানুষ ভোট দিছে 91 থেকে 2000 সাল পর্যন্ত, ঠিক 2001 পর্যন্ত, তখন ওই একই কথা বলতে হবে, দেখো তুমি যেভাবে 91 সালে ভোট করছো সেভাবে এই ভোটের ব্যবস্থা চাওয়া হচ্ছে, তুমি এটা চাও কিনা। আমরা এমন একটা সংস্কার চাচ্ছি যাতে বাবা হাসিনার মতো স্বৈরশাসক বা শেখের মতো আর কোনো স্বৈরশাসকের জন্ম না হয়। আপনি তো সাধারণ মানুষকে এটা বুঝাবেন। সো এটা বুঝিয়ে আপনারা যেটা মানে ইন্টেলেকচুয়াল, শোনেন, এজেন্ডা এখন দুইটা। এজেন্ডা হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের এজেন্ডা হচ্ছে দুইভাবে উপস্থাপন, যাতে যে কোনোভাবে হোক এই নির্বাচনকে কি করা যায়, বাধাগ্রস্ত করা যায়। আর বাধাগ্রস্ত করতে গেলে শোনেন, যার চলন, ওই যে বলে না, যাকে যাই দেখতে পারে না তার চলন বাঁকা। যে আপনি ওই 4টার মধ্যে কেন ওই প্রথমে আসলে 84টা দিতে হবে, পরে তারপরে কিসে আসলেন যে এখানে তো নোট অফ ডিসেন্ট দেওয়া হচ্ছে না, যখন 4টায় রাজনৈতিক দলগুলো যেটা মেনে নিচ্ছে, আপনি বাইরে থেকে কেন ভাই খোঁচা দিচ্ছেন? আর এক কথা বলছে, কিন্তু রাজনৈতিক দলগুলো এখানে প্রশ্ন তুলেছে না। আপনাকে একটা জিনিস বলি, এই তাহলে এখন আপনাকে এই রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলছে, আমি একটু, ওই সেদিন এক সাংবাদিক বলছে আপনি খালি এগুলো নিয়ে আসেন কেন, মুখে মুখে বলবেন। আমরা এখন লয়ার মানুষ, তো এখন আমি যে কথা বলতেছি না, ডকুমেন্ট সাথে রাখতেন। আমি কেন ভাই এই টক শো মানে কি, আমি তো হকারি করতে আসিনি, এক্স্যাক্টলি আমি কি করতে আসছি, আমি একটা ডকুমেন্ট দেখে অথেন্টিক। এই যে এটা হচ্ছে মেজর জেনারেল জিয়াউর রহমানের, যেটা 77 সালের গণভোট, সেখানে কি লেখা আছে দেখি, তাহার অনুসৃতি নীতি ও কর্মপন্থা সমূহের পুঁথি। কর্মপন্থা সমূহ মানে 19 দফা, 19 দফা, সেখানে তো মার্কাও নাই, হা এবং না। 19 স্মৃতি কি বাংলা, তখন সাক্ষরতার হার হচ্ছে 29%, তো তখন কি সাক্ষরতার হার, শিক্ষিতর হার না কিন্তু। আর শোনেন, এই যে মানুষ যারা বলে না মানুষ বোঝে না, নজরুলের মুখ থেকে, নজরুলের কলম থেকে জিলান বাড়াইছে, পিএইচডি করা লোকের কলম থেকেও সেটা বাড়াবে না। এর উপরে পিএইচডি হয় এখন। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি মানুষকে কিভাবে বলেন এই দেশের চায়ের স্টলের একমাত্র বিনোদন হচ্ছে রাজনীতি? আমি না তো এই দেশের, উই আর দ্য সান অফ দিস সয়েল। আপনি কেন এইভাবে বলতেছেন? যেখানে মানুষ ভোট দিচ্ছে হাকে জয়যুক্ত করবে, একটা নতুন বাংলাদেশ গঠন করব আমরা জুলাই সনদের ভিত্তিতে, এত কনস্পিরেসি কেন? ইন্ডিয়ার এত মাথা ব্যথা কেন? এবং আওয়ামী লীগের লোকে যারা ভোট না দিলে কি হবে এই কথা কেন? আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, আওয়ামী লীগের কোনো ভোট ব্যাংক বলে কিছু নাই, স্বৈরাচারের কোনদিন ভোট ব্যাংক থাকতে পারে না।
তাহলে আপনারা কেন বারবার এই ইন্ডিয়ার স্লো, যেমন আজকে না বলে পারতেছি না, আজকে এই যে বিডিআর রিপোর্টটা দিল, কোনো সার্বভৌম দেশে পার্শ্ববর্তী দেশ বলেন, নেইবার বলেন, তাই একটা প্রশিক্ষিত কমান্ডো পাঠিয়ে এইভাবে একটা সেনাবাহিনীকে উইক করতে পারে, যেটা ৭৫ সালে শেখ মুজিব করছে, একই কাজ শেখ হাসিনা করছে। একটা নির্বাচন আয়োজন করার জন্যই তো শুধুমাত্র এই জুলাই গণঅভ্যুত্থান হয়নি, কথাটি হয়তো অনেকবার বলা হয়ে গেছে, কিন্তু পারিপার্শ্বিক আমাদের যে চাওয়াগুলো ছিল, জনগণের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, সেটার মধ্যেও কিন্তু এটা ছিল যে সুষ্ঠু সুন্দরভাবে একটা ইলেকশন আয়োজন, যেটা বিগত সরকার করতে পারেনি। মানে ওই রকম ফরম্যাটেই যদি আমরা একটা ইলেকশন আয়োজন করি তাহলে তো আসলে কোনো পার্থক্য থাকলো না। সেই প্রশাসন সাপোর্টটা ধরেন এনসিপিও সুযোগ সুবিধা নিল, জামাতে ইসলামী বাংলাদেশ বা বিএনপির মতো যারা বড় দল হিসেবে আছেন, তারা যদি ওই আগের ফরম্যাটেই নিজেদেরকে কাজে লাগাতে নেয়, তাহলে তো আসলে দিন শেষে পরিবর্তনটার জন্য যে আমাদের লড়াইটা হলো সেটা তো আসলে সম্পন্ন হয়নি। তো আমরা দেখছি যে আমাদের এই তিনজন যে বসা আছে, এই তিন দলেরই সেম মন মানসিকতা, যে কার কতটুকু পার্টিসিপেশন আমাদের হচ্ছে প্রশাসনে পাওয়া যেতে পারে, এবং অন্য যে সব রাজনৈতিক দল আছে সবারই এরকম চিন্তাটা আছে, বুঝে নেওয়া। তো এই হিস্সা তো আসলে আমাদের বুঝে নেওয়ার দরকার নেই, জনগণের হিস্সা বুঝে নেবে। আমাদের ডিসি, আমাদের পুলিশে যারা আছেন, তারা দায়িত্বশীলভাবে জনগণের জন্য সার্ভ করবে। তারা কেন সম্ভাব্য কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে বা কোন দল বিরোধী দল আসতে পারে, অথবা সামনের দিনে কোন দল ক্ষমতায় আসতে পারে, তাদেরকে সার্ভ করার মতো চিন্তা যদি তাদের আসে, আমাদের থেকে উচিত যে সেই জায়গাটা বাধা দেওয়া। তারেক রহমান সাহেব, যাকে ধরা হচ্ছে সম্ভাব্য প্রধানমন্ত্রী, তিনি হতে পারেন, তো তার দেশে না আসা এবং সেই দেশে না আসার পেছনে যে যুক্তিগুলো তিনি দিয়েছেন, সেটা আসলে আমাদেরকে ভাবাচ্ছে। তিনি বলছেন যে একক সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত তিনি নিতে পারছেন না, নিয়ন্ত্রণাধীন নয়। তো আমার কথা হচ্ছে যে আমার সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি যদি এত মেপে ঝেপে হচ্ছে যে তার সিদ্ধান্তগুলো গ্রহণ করে দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে, তো আমরা তো তাকে চেয়েছি যে ৫ তারিখেই তিনি দেশে চলে আসবেন। আমি গভর্নমেন্টের থেকে শুনলাম যে গভর্নমেন্টের থেকে কোনো বাধা বা বিধিনিষেধ নেই, তাদের থেকে সর্বোচ্চ সাপোর্ট করার জায়গাটা তৈরি হয়েছে। তো আমি আমার বাধাটা আসলে কোথায়, সেটা তো আমরা উনি তো বলেছেন, এটা উনি বলতেও এবং স্পষ্টই বলেছেন, স্পর্শকাতর সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা। আমি এনসিপির রাজনৈতিক নেতা হিসেবে না, আমি যদি একজন জনগণ হিসেবে চিন্তা করি, আমি তো জানতে চাই যে আমার যে সম্ভাব্য প্রধানমন্ত্রী হবে, যে আসলে আমার সব সুযোগ সুবিধা দেওয়া থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ করবেন, তার থেকে তো আমি আরো স্পষ্ট কথা জানতে চাই। একটা নতুন কি বলবো বয়ান তৈরি করা হচ্ছে, এই সরকার সব দিকে ব্যর্থ। তা আমার কাছে এই জিনিসটাই মনে হচ্ছে যে প্রথমে হচ্ছে জাতিসংঘের একটা রিপোর্ট, যে রিপোর্টে শেখ হাসিনা কিভাবে হত্যা করছে, কিভাবে হত্যাযজ্ঞ করছে, এটা ইন্টারন্যাশনালি সমস্ত দেশের কাছে একটা গ্রহণযোগ্য রিপোর্ট, যে রিপোর্ট নিয়ে কোনো কিছু বলতে পারবেন না, এবং এই ট্রাইব্যুনালে ওই রিপোর্টের ভিত্তি করে বিচার কাজ হচ্ছে। ঠিক সেরকম আজকে যখন আপনি পিলখানা রিপোর্টটা আপনার সামনে এসছে, এই রিপোর্টটার মর্মাত্মটা কি? মর্মাত্মটা হচ্ছে যে একটা ইন্ট্রিম সরকারের সময় একটা রিপোর্ট দেওয়া হলো, যে রিপোর্টে ৩-৪ জনের নাম এসছে। ৩-৪ জনের নামের মধ্যে যে কোঅর্ডিনেশন করছে হচ্ছে তাপস সাহেব, হ্যাঁ, এবং এটা শেখ হাসিনার সম্মতিতে করা হয়েছে, ইন্ডিয়ান একদম ট্রেন ট্রুপস এসে করছে। সো দিস ইজ আমাদের জন্য একটা কি বলবো আপনার হুইসেল ব্লোয়ার। ডোন্ট ট্রাস্ট ইন্ডিয়া। ইন্ডিয়াকে ট্রাস্ট করে নিয়ে অনেকে এই কথা বলেন যে ইন্ডিয়ার সমর্থন না পেলে আপনি সরকারই চালাতে পারবেন না। সো ইন্ডিয়ার সমর্থন নিতে গেলে আপনার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা কিছু থাকবে না। সো এই যে নতুন সূর্য উঠছে ৩৬-এর, এখানে যারা এখনও বলতে চাচ্ছে এই সরকার ব্যর্থ, এই সরকার কিছু করেনি, তাদের জন্য মনে হয় এই ৩টা জিনিসই যথেষ্ট, যে হত্যাকাণ্ডের যে জাতিসংঘের রিপোর্ট, পিলখানার রিপোর্ট, এবং যে আমরা সংস্কার করার জন্য যে জুলাই সনদ দিয়েছি। নির্বাচন কমিশনেরই যেই সংস্কার কিছু প্রস্তাব করা হয়েছিল, তারা নিজেরাই অবজেকশন দিয়েছে, অবজেকশন দিয়েছে। আমার কথা হচ্ছে যে আমার কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকলে আপনাদের যাতায়াত অবাধভাবে করতে দিলে মানে সমস্যাটা কোথায়? সেখানে কি আপনারা যে নির্বাচন কমিশনের কাজকে বাধাগ্রস্ত করবেন, নাকি আমাকে ভোট দিতে আপনারা বাধা দিবেন, নাকি সিসিটিভি ক্যামেরার জন্য আমার আমি ভোট দিতে পারবো না? মানে কোন অলিক শক্তিতে এইগুলো আসলে সমস্যা করছে সেটা আমাদের একটা বোঝার জায়গা আছে। এবং এখানে তারা কারণ হিসেবে দেখিয়েছে যে খরচ, এবং তারা এতটাই কনসার্ন প্রত্যেকবার খরচ নিয়ে, মানে আসলে মনে হচ্ছে যে তারা নিজেদের পকেট থেকে আসলে টাকা দিয়ে
নির্বাচনগুলো অনুষ্ঠিত করছে, সংস্কারগুলো করছে, এবং গণভোট বা সব প্রসঙ্গতেই তারা একটা মেজর ইস্যু আনছে খরচ। কিন্তু এই যারা সরকারি আমলা বা যারা আছেন না কেন, তাদেরকে যদি বলেন যে খিচুড়ি রান্না করার জন্য আপনাকে ইউএসএ পাঠানো হবে, সব একদম লাভ দিয়ে চলে যাবে। তো এখানে বোঝা যায় যে তাদের রাজনৈতিক ইন্টেনশন এবং তাদের যে সদিচ্ছার অভাব সেটা ক্লিয়ার, এবং এখানে তারা পরিবর্তনটাকে চায় না। তারা আসলে আগের পরিবর্তনটা কোনোভাবেই মেনে নিতে পারে না, কারণ এটা যে শুধুমাত্র রাজনীতিবিদদের আরাম হয় তা না, এটাতে যারা আমলা আছে, বিভিন্ন এইসব কমিশনগুলোতে যারা দায়িত্বরত আছে, তাদেরও তো একটা আরামের জায়গা তৈরি হয়। আমাদের দলের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি তো জীবনের সব ঝুঁকি নিয়ে আসলে তার এই রাজনৈতিক পথ চলাটা এগিয়ে যাচ্ছেন। এক দফার ঘোষণা দেওয়াটা তো যেন ব্যাপার ছিল না, তখন আসলে অনেকেই তো এই জায়গাগুলো ক্লিয়ার করতে চাচ্ছিল না। এই এক দফার ঘোষণা দিয়ে তো তিনি তার মৃত্যুপরণায় সই করে দিয়েছেন। যদি কোনোভাবেই এই আন্দোলনটা সফল না হতো, তাকে তো সবার আগে ফাঁসির কাস্টে ঝুলানো হতো, তাই নয় কি? সেখানে তো অনেক রাজনৈতিক দল আছে, কাউকে কিন্তু এইভাবে অ্যাড্রেস করতে না। ইভেন এখনো আমি যদি মনে করি যে এখন সব থেকে মৃত্যু ঝুঁকিতে আছে এই আমাদের এই তরুণ নেতারাই। আপনি দেখেন যে কোনো সিচুয়েশনে বারবার হামলার সম্মুখীন কিন্তু এনারাই হন। আপনি কয়জন বিএনপি নেতা, কয়জন জামাত ইসলামী নেতাদের কথা আপনি শুনেছেন যে এরকম করে আওয়ামী লীগের বা গুপ্ত যারা এই সন্ত্রাসী কার্যক্রম করছেন তারা এরকম করে হামলা করছে? তাদের কিন্তু মেইন টার্গেট কিন্তু অনীহা আছে এই জন্য যে নির্বাচনের ব্যাপারে, এই জন্য কি আপনাদের একটা অনীহা আছে যে নির্বাচিত সরকার আসলে আমাদের সেফটি? না, আমি তো নির্বাচনের ব্যাপারে কেন অনীহা থাকবে? একটা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা নির্বাচন চাই, কিন্তু আমরা চাই যে সেই পরিবর্তিত, সেই সিস্টেমেটিক পরিবর্তনের মাধ্যমে যে নির্বাচনটা হবে সেটা। আমরা আগের সিস্টেমে কোনো রকম কোনো কিছুই চাই না। তো সেটা আমাদের জায়গাটা ক্লিয়ার। তো আমি যেটা বলছি যে আমাদের নাহিদ ইসলাম অথবা আমাদের হাসনাত আবদুল্লাহ বা তরুণ যেই নেতারা আছেন, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে, সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, মানে তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছে, জনগণের সাথে কথাবার্তা বলছে, এবং আমাদের যে জায়গাটা আমরা সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তাদের কাছে যাওয়ার জায়গাটা নিশ্চিত করছে। আমাদের মৃত্যু ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা বারবার তাদের কাছে যাচ্ছি, কারণ এর বিকল্প আসলে নেই। কারণ আমরা এখন যে লাইফটা লিড করছি এটা আমাদের অলরেডি একটা বোনাস লাইফ। তো আমাদের এখানে হারানোর কিছু নেই। আমরা চাই যে এরকম সম্ভাবনাময়ী আমাদের অন্যান্য রাজনৈতিক দলের যারা প্রধানরা আছেন বা দায়িত্বশীল যারা আছেন, তারাও জনতার জন্য রাজনীতিটা করবে, তাহলে একটা সুন্দর রাজনৈতিক পরিমণ্ডল বাংলাদেশে তৈরি হবে। প্রথমে সাইফের একটা কথার উত্তর দিচ্ছি, একদম ডিউ রেসপেক্ট। এই ৩৬শে জুলাই এই আন্দোলন কেউ মহানায়ক নাই, কেউ নায়ক নাই। এবং ইউনূস সাহেব যেটা সবচেয়ে বড় ভুল করছিলেন, আমেরিকাতে নিয়ে যে যাকে নায়ক বা মহানায়ক সাজাতে চাইছিলেন, তারা আজকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে হাঁস খাচ্ছে। এবং যেটা জুলাই অভ্যুত্থানের জন্য, মানে আমরা যারা জুলাই অভ্যুত্থানের সৈনিক ছিলাম, তারা আমাদের জন্য এটা মর্মাহত। জুলাই অভ্যুত্থান দেখেন, এর আগেও বহু চেষ্টা করা হয়েছে, ১৩ সালেও আন্দোলন হয়েছে, শাপলা চত্বর আন্দোলন হয়েছে, কখনো কিন্তু এদেশের সমস্ত আপামর জনসাধারণকে রাস্তায় নামানো যায়নি। ছোট ছোট ছেলেপেলেরা ওই যে অ্যাক্সিডেন্টের জন্য, রোড অ্যাক্সিডেন্টের জন্যও কিন্তু রাস্তা গেলেন, নিরাপদ সরকার। কিন্তু এবারের আন্দোলন যদি আপনি বলেন যে ত্যাগ কার নাই, আওয়ামী লীগ যারা করে তারা বাদে, সবচেয়ে বড় সমস্যাটা আমাদেরকে, আমরা সবসময় ক্রেডিট নিতে চাই, যেটা আমিরে জামাত সবসময় বলছে, এই ক্রেডিট নিলে কোনো দিন ৩৬শে জুলাই হতো না। তারেক জিয়া সাহেব ফিরে আসবেন কি আসবেন না, আমি যদি কোনো দলকে সমর্থন করি সেই দলের মাথা ব্যথা না, এটা মাথা ব্যথাটা কেবলমাত্র বিএনপিরই হওয়া উচিত। কারণ তিনি আসলে বিএনপি কতখানি লাভবান হবেন, কতখানি লস হবে, বিএনপিকে এটা চিন্তা করতে দিই। আপাতত অন্য দলগুলো সেটা নিয়ে তো আমার চিন্তা করার কোনো দরকার নেই। বাংলাদেশ জামাত ইসলাম কেন চিন্তা করবে তারেক জিয়া আসবে কি আসবে না? তাদের বাংলাদেশ জামাত ইসলামের কী লাভ? কারণ বাংলাদেশ জামাত ইসলাম বা এনসিপি বা বিএনপি সবাই তো একটা বোর্ডে, আমরা এতদিন ধরে তারেক জিয়া ছাড়াই ইলেকশনের রোড ম্যাপে উঠছি, ইলেকশনের ট্রেনে তো উঠছি আমরা তারেক জিয়াকে ছাড়াই। তো তারেক জিয়া উঠবেন কি উঠবেন না, আসবেন কি আসবে না, দ্যাট ইজ নট মাই হেডেক। আমাদের নাহিদ ইসলামের বাবা বা মা অনেক বড় কেউ না, কিন্তু আমার মনে হয় যে উনি যেই ভূমিকাটা গণঅভ্যুত্থানে রেখেছেন, আমার মনে হয় যে বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রেও তার এই ভূমিকাটাই আসলে মানুষের কাছে সেই গ্রহণযোগ্যতাটা পাবে। একা রাখছেন এটা বলা যাবে না, কারণ শিবির আপনি তাহলে আমি একদম আপনাকে একদম ডকুমেন্টারি দেখাতে পারি যে নাহিদ ইসলাম নট এই যে আপনি এক দফা নাহিদ ইসলাম আনেননি, আমার কাছে ডকুমেন্টেড আছে, আপনি চাইলে ভাই ওনাকে কিন্তু একক, আমি ওইভাবে একক মহানায়ক বলা যাবে না। একক মহানায়ক বলছি না ভাই, কিন্তু অভ্যুত্থানে তার যে ভূমিকা, হ্যাঁ সেটা সবার আছে, সেটা সাদিক কায়েমের যেমন আছে, বাংলাদেশের যেমন আছে, আপনাদেরও আছে।